গত পরশু অফিসে বসে কাজ করছি, এমন সময় শ্বশুর মশাইয়ের ফোন এলো। আমি ফোনটা ধরতে উনি কেমন আছি খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করলেন। শাশুড়ি মাও বারবার বললেন যেন আগের রাতে দুজনে চলে আসি। আমি শাশুড়ি মাকে বললাম, মা বোঝেনি তো, আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি, মারাত্মক কাজের প্রেশার, তাই জামাই ষষ্ঠীর অজুহাতে প্রত্যেকবার ছুটি দেবে কিনা বলতে পারছি না। তবে আমি খুব চেষ্টা করব ওই দিন যাওয়ার। আগের দিন তো কোনোভাবেই সম্ভব হবে না। ফোনটা রেখে একটু মুচকি হাসলাম। সত্যি বলতে কি, 5 বছরের বিবাহিত জীবনে আমি গত 4 বছরই জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুরবাড়িতে। আসলে সবসময় খাতির যত্ন পাওয়া গেলেও এই জামাইয়ের পার্টিকুলার এই অ্যাকশনটাতে স্পেশাল ফিল হয়। তাই জামাই ষষ্ঠীটা আমি কোনো মতেই মিস করতে চাই না। অবশ্য আরও একটা কারণ আছে। 5 বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম, আমার বাড়িতে কেউ বিয়েটা অ্যাকসেপ্ট করেনি। এমনিতে পিয়াস ভদ্র, শিক্ষিত, সুশ্রী, চলনসই মেয়ে, তাকে অপছন্দ করার মতন কোনো কারণই ছিল না। কিন্তু মিত্র বাড়ির ছেলে নিজেই পছন্দ করে পাশের পাড়ার মেয়েকে বিয়ে করবে, এই বিষয়টা কেউ ভালো করে মেনে নিতে পারেনি। অনেক বোঝানোর পর ব্যর্থ হয়ে একরকম বাধ্য হয়েই আমরা নিজেরাই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম। সেই থেকে আমার বাবা মা আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে। প্রথম প্রথম পিয়ার বাড়িতেও অভিমান একটা ছিল, কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা সবটা মেনে নিয়েছে। এখন আমি পিয়াসকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। বাবা মায়ের সঙ্গে দূরত্বটা বুঝতে পেরে পিয়াসের বাবা মা আমাকে ছেলের স্নেহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছেন। ষষ্ঠীর দিন শাশুড়ি মায়ের হাতের ওই ফোঁটাটা পেয়ে মায়ের কথা খুব মনে পড়ে। তাই ওই দিনটা আমি মিস করতে চাই না বরাবরই। অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াস বায়না ধরলো বাজারে নিয়ে চলো। বলল, বাবা ফোন করেছিল, তোমাকেও বলেছে, বলল কিছু কেনাকাটা তো করতেই হবে, ষষ্ঠী কাছাকাছি চলে এলে বাজারে খুব ভিড় হয়, পছন্দসই জিনিস বাঁচতে খুব অসুবিধা হয়, তুমি ফ্রেশ হয়ে নিয়ে চা খাও, আমি রেডি হয়ে আসছি। আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, এবছর আর যাব না ষষ্ঠী করতে, অফিসের ছুটির খুব সমস্যা, বুঝলে। পিয়া ভীষণ অবাক হয়ে গেল, কারণ ও খুব ভালো করে জানে বছরের অন্যান্য সময় ছুটি না নিলেও এ সময় অন্তত 2 দিন ছুটি আমি জমিয়ে রাখি। ও শুকনো মুখে জিজ্ঞেস করলো, কেন গো, বাবা ফোনে নিমন্ত্রণ করেছে বলে কি কিছু মনে করেছো, নাকি গত বছরের আয়োজনে কিছু খামতি ছিল, কি হয়েছে বলো না। আমি হাত নেড়ে বললাম, আরে ওসব কিছু না, আমার সত্যিই ছুটি নেই গো এবার। তখন পিয়াস বলল, তবে একটা কাজ করা যায়, অফিস ফেরত সন্ধেয় চলো, জানোই তো এই দিনটার জন্য বাবা মা কতদিন থেকে আশা করে বসে থাকে। কিছুতেই পিয়াসকে থামানো যাচ্ছে না দেখে রেগে গিয়ে বললাম, আরে বলছি তো হবে না, অনেক বছর তো হলো জামাই আদর, এবার থাক না। পিয়াস আহত হলো দেখে খারাপ লাগলো, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার শ্বশুরমশাই একটা ফার্মে চাকরি করতেন, মোটামুটি যা বেতন পেতেন ওদের 3 জনের সংসার ভালোভাবে চলে যেত। কিন্তু লকডাউনের সময় ওনার চাকরিটা চলে যায়। এখন বাড়ির সঙ্গে ছোট একটা মুদিখানা চালান, তাতে সংসার টানতে বেশ টানাটানি পড়ে যায়। আমি অনেকবার ওনাকে সাহায্য করতে চেয়েছি, কিন্তু প্রবল আত্মসম্মানী ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই অবস্থাতে গত বছর জামাই ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য 3 রকমের মাছ, মাংস, ফল, মিষ্টি, দামি জামা কাপড় কোনো কিছুর আয়োজনেই কার্পণ্য করেননি। পরে পিয়াসের কাছে জেনেছিলাম জামাই ষষ্ঠীর অনেক আগে থেকে ওর মা ভারে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করেন, আর সেই ভার ভেঙে সেদিনই ঠিক করে ফেলেছিলাম যথারীতি জামাই ষষ্ঠীর দিন সকালে অফিস গেলাম, কিন্তু প্রথম হাফটা করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। দেখলাম পিয়াস মন খারাপ করে বসে আছে। ওকে বললাম আজ রান্না করতে হবে না, বাইরে কোথাও থেকে খেয়ে আসি চলো। ও দুঃখ কিংবা অভিমানে কিছুতেই বেরোতে চাইছিল না, তাই ওকে জোর করে নিয়ে বেরোলাম। এদিকে শ্বশুরমশাইকে বাড়ি ঢোকার আগেই ফোন করে দিয়েছিলাম বড় রাস্তার ওপারে ডায়াগনস্টিক সেন্টারের সামনে যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে চলে আসতে। সেই মতো ওনারা অপেক্ষা করছিলেন। আমরা অটো নিয়ে নামতে শাশুড়ি মা ছুটে এসে বললেন, কার কি হলো বাবা, ডায়াগনস্টিক সেন্টারে কেন আসতে বললে? আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কার কি হয়েছে রে প্রিয়া? ওনাদের অবস্থা দেখে পিয়াসও আশ্চর্য হয়ে গেছে। তখন আমি হেসে বললাম, মা আমি তো সেন্টারে আসতে বলিনি, সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি। প্রিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললাম, ভুড়ি বোস টেবিল বুক করে রেখেছি,
শাশুড়ি মায়ের হাত ধরে আমি আর শ্বশুরমশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে ঢুকলাম রেস্টুরেন্টে। টেবিলে সাজানো ওনাদের পছন্দের সমস্ত রকমের বাঙালি পদ। আমি বললাম, ছেলে না হতে পারি, ছেলের মতন তো বটে। ষষ্ঠীর ফোঁটা দিয়ে কল্যাণ যখন কামনা করেন তখন আমারও তো দায়িত্ব আপনাদের খেয়াল রাখার। আজ আমরা সবাই একসঙ্গে এখানেই জামাই ষষ্ঠী পালন করব। এরপর আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদের উপহার দিয়ে বললাম, জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ যে আপনাদের বিবাহ বার্ষিকী, সে তো ভুলেই গেছেন দেখছি। আপনাদের মেয়েও তো ও বাড়ি যেতে না পারার দুঃখে সব ভুলে গেছে। দেখলাম পিয়াসের চোখে হাজার ওয়াটের আলো, সামনে মাঝবয়স্ক দুই ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ। বললাম, প্রতি বছর ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে বাড়ি ফিরি, এবছর আমাদের তরফ থেকে রিটার্ন গিফট। জন জামাই ভাগনা, 3 নয় আপনা। সবসময় কিন্তু সত্যি নয়। বৌমা মেয়ের মতো, মেয়ে নয়। জামাই ছেলের মতো, ছেলে নয়। এই সত্যি মাথায় রেখেও যদি একটু ছেলে মেয়ে হয়ে ওঠার চেষ্টা করা যায়, তাহলে এই ভাঙনের রমরমার যুগে সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায়, বেঁচে যায়। আপনার কি বলেন?